হ্যাঁ, সেই বিচারকদের কেউ কেউ এদেশের নন্দিত গর্বিত মানুষগুলোকে ফাঁসির রায় দেওয়ার পরে টক শোতে গিয়ে বলতেন, অমুককে আজকে ফাঁসি দিয়ে এসেছি, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসেছি, মৌলানা নিজামীকে ফাঁসি দিয়ে এসেছি, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়ে এসেছি, নাম ধরে ধরে বলতেন। তিনি একজন বিচারপতি, তিনি টক শোতে যাবেন কেন? তার তো রাজ্য হলো বিচারাঙ্গন, এর বাইরে তো তার কোনো বিচরণ হওয়ার কথা না। তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত। সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম, বিচারক রাজনীতিবিদ, এই গত 5 তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন। প্রিয় দেশবাসী, গেল তাদের আমল, করলো ধ্বংস বাংলাদেশ, জাতিকে করলো বিভক্ত। এখন আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন। যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের শিক্ষা হচ্ছে কিরানি তৈরির শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না, ভালো একটা সুইও উপহার দিতে পারেন না, কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকে এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটবুদ্ধির জোরে বিদেশে তারা পাচার করে। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় এ যুগের তাপসী রাবিয়া, কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় হাসান বসরি। কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন? 26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ মানুষের এই জেলা কেন বঞ্চিত হবে? আমরা দেখি যে কোনো কোনো জেলা, মাত্র 3টা উপজেলার জেলা, সেখানে ইউনিভার্সিটি আছে, সেখানে মেডিকেল কলেজ আছে, উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। 3 উপজেলার জেলায় যদি এটা হতে পারে, 40 লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের এখানে হলো না? যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছে? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে দেওয়া। তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না, পরিকল্পনা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয়, এটা সারা দেশের দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, গরিব ধনী কোনো বাস বিচার হবে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া। কোন চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কিন্তু না, তারা তা করেননি। তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন। যতগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে। 3টা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান
একটি হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, যেটাকে আমরা পার্লামেন্ট বলি। দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী, এটাতে পুলিশ আছে, সিভিল ব্যুরোক্রেসি আছে, ফরেন ব্যুরোক্রেসি আছে, এই মিলিয়ে আমাদের নির্বাহী। তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা, তার সবগুলাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, একটাকেও তার জায়গায় থাকতে দেয়নি, টুকরা টুকরা করে বিধ্বস্ত করে। এমনকি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা! একজন বিচারক যখন শপথ নেন বিচারক হিসাবে, তখন তিনি বলেন যে আমি কারো প্রতি কোনো পক্ষ বিপক্ষ অবলম্বন করব না, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব, কারো প্রতি আমি অনুকম্পা দেখাবো না এবং কারো প্রতি আমি বিরাগ বাজন হব না। যার যেটা পাওনা বিচারের মাধ্যমে আইনের ভিত্তিতে সে সেটা পাবে। কিন্তু বিচারক যখন বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, আমি অমুক দলকে অন্তরে ধারণ করি, তার পক্ষে কি আর সুবিচার বাংলাদেশের মানুষকে দেওয়া সম্ভব? তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন, কপাল মন্দ, তারা যেতে পারেন নাই, জনতার জালে তারা আটকা পড়ে গেছে। জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো, জিজ্ঞেস করলো জনাব আপনার নাম? তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী। তারা বলল আপনি কি কালো মানি? তিনি বললেন যে আমি সেই বিচারক। আপনি এখন কোথায় আছেন? বলে যে সম্ভবত আমি ভারতে আছি। বলে না গো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছেন। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন। হায়রে কপাল, আপনাকে এই জঙ্গলে কলাপাতায় শুইতে হবে কেন? এই কারণে তার অপকর্ম ছিল আকাশচুম্বী। এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেন। পালানোর পথ খুঁজেছিলেন, সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়েছেন। এরকম অনেকে পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে।